বাংলাদেশের ক্রিকেট ১৫ বছর আগে পড়ে আছে। কথাটা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেনের। ২-১ দিন আগে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে গিয়ে তিনি এই কথা বলেছেন। বাংলাদেশের ক্রিকেট যে ১৫ বছর আগে পড়ে আছে বা বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গতিটা যে কমে এসেছে বা স্তিমিত হয়ে গেছে, সেটা বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখলেই আপনারা সহজেই বুঝতে পারবেন। এর জন্য আসলে নাসের হোসেন হওয়ার বা নাসির হোসেনের মতো বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। আমাদের ক্রিকেটারদের কার্যকারিতা সেভাবে দেখা যায় না। আমাদের ক্রিকেটারদের ইমপ্যাক্ট খেলার ইমপ্যাক্ট নেই, ইমপ্যাক্ট কম। আমাদের সিনিয়ররা আ দলকে আ জেতাতে পারেন না, ভালো জায়গায় নিয়ে যেতে পারেন না। এই নানা ধরনের সমস্যার মধ্যে ঘুরপাক খাচ্ছে আমাদের ক্রিকেট। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কয়েকটা পরিসংখ্যানের দিকে যদি আপনারা তাকান, তাহলে ব্যাপারটা অনেকটাই স্পষ্ট হয়ে যায়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে হতে পারে না। মানে ২ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ২ টি ম্যাচে বাংলাদেশের আ ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে কম। এটার সংখ্যাটা হচ্ছে ৭১.৭৮। বর্তমান দুনিয়া ক্রিকেট আসলে কোন জায়গায় চলে গেছে এটা সবাই জানেন। এখানে ৪০০ ৪৫০ রান কোনো ব্যাপারই না। ৩৫০ তো অনেক পুরনো হয়ে গেছে। এখন ৪০০ রানও হয়। আ খুব শিগগিরই হয়তো ওয়ানডেতেই ৫০০ রানের কাছাকাছি বা ৫০০ রানের মাইলফলক স্পর্শ করবে দলগুলো। এখানে স্ট্রাইক রেট ৭০ বা ৭১.৭ এটা অবিশ্বাস্য। এই স্ট্রাইক রেট যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ভারতের মতো দলগুলোতে ব্যাটসম্যানরা এই স্ট্রাইক রেটে ব্যাটিং করে তাহলে তো অবধারিতভাবে তারা বাদ পড়বেন। তারা দলের আশেপাশে আসতে পারবেন না। অথচ আমাদের স্ট্রাইক রেট দেখেন ৭১.৭৮। তো ৭১.৭৮ স্ট্রাইক রেটে আ বড়, বড় ব্যাটসম্যানরা ব্যাটিং করতেন আপনার ৯০ এর দশকেই। তো আমাদের ক্রিকেট তো পেছনেই পড়ে আছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং গড় হচ্ছে ২২.৬৩ গড় ব্যাটিং গড়। ২২.৬৩। আর আরেকটা স্ট্যাটিস্টিক যেটা গত কয়েকদিন ধরে বেশ আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা ২ টি ম্যাচে ৩৪১ টি ডট বল খেলেছে। মানে ২ ম্যাচে ৬০০ বল হয়েছে বাংলাদেশের বিপক্ষে। এর ৩৪১ টাই ডট। মানে শতকরার হিসেবে এটা 57%। অবিশ্বাস্য স্ট্যাটিস্টিক্স। তো বাংলাদেশের ক্রিকেট বা বাংলাদেশ ক্রিকেট দল যে আধুনিক ক্রিকেট থেকে পিছিয়ে আছে, এই স্ট্যাটিস্টিক্স গুলা আসলে যদি কেউ চোখ বোলায় তাহলে তার মনে বিন্দুমাত্র আ সন্দেহ থাকার কথা না। আসলে স্ট্যাটিস্টিক্স এর চেয়েও বড় কথা আমাদের খেলোয়াড়দের খেলার ধরন, আমাদের বাংলাদেশ দলের ক্রিকেটারদের খেলার ধরন, এটা আসলে উন্নতির কথা বলে না। বরং আমরা এক জায়গায় আছি বা পিছিয়ে পড়ছি প্রতিনিয়ত এটাই আসলে নির্দেশ করে। আপনারা দেখেন আমাদের ব্যাটসম্যানরা ইনিংস বড় করতে পারেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনার তানজিদ হাসান তামিম ভালোই খেলছিলেন। তিনি ২৫ রান করেছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি আউট হয়ে চলে গেলেন। আউট অফ নোহোয়্যার। তিনি একটা শট খেললেন, মিড উইকেটে ক্যাচ দিলেন। আমাদের ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন দেখলে মনে হয় আউট হওয়াটা খুব সহজ। অথচ একই জিনিস আপনি দেখেন ভারতের ক্রিকেটারদের দিকে তাকান, অন্য দেশের ক্রিকেটারদের দিকে তাকান। ভারতের তরুণ ক্রিকেটারদের দিকে তাকান। শুভমান গিল, শ্রেয়াস আয়ারদের মতো ক্রিকেটারদের দিকে তাকান। তাদেরকে আউট করা তারা যখন ব্যাটিং করেন তখন মনে হয় তাদেরকে আউট করা আসলে কোনোদিন সম্ভব হবে না। একমাত্র তাদের ভুলের কারণে বা ভয়ংকর একটা ভালো বল বা এমন কিছুই তাদেরকে ফেরাতে পারে। আমাদের ব্যাটসম্যানদের আউট করার জন্য আসলে খুব মানে সেই ধরনের ভয়ংকর কিছু ডেলিভারিরও প্রয়োজন পড়ে না। সেটাই এভিটেবল। সেটাই সবাই আমরা দেখছি দিনের পর দিন। তো আমাদের ক্রিকেট আসলে আ কোন জায়গায় পিছিয়ে পড়ছে বা কেন আমাদের উন্নতির গতিধারা শ্লথ হয়ে গেছে?
এটা নিয়ে আসলে যথেষ্ট বিশ্লেষণ প্রয়োজন এবং আমি জানি না ক্রিকেট বোর্ড এটা নিয়ে কোনো কাজ করবে কিনা সামনে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের জাতীয় দলের দিকে সবার সবচেয়ে বেশি মনোযোগ। জাতীয় দল একটা দেশের স্পোর্টসের আপনার অনেক পরের একটা স্তর, মানে অন্তত ৩-৪ ধাপ পরের স্তর। বাংলাদেশের ক্রিকেটের ঘরোয়া আসর নিয়ে বা ডোমেস্টিক ক্রিকেট নিয়ে কি আমাদের কোনো মাথা ব্যথা আছে? আমরা যারা ক্রিকেট প্রেমী, তারা কি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে ভাবি? ঘরোয়া ক্রিকেট দেখতে চাই? আমাদের ক্রিকেট প্রশাসকেরা কি ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন বা ঘরোয়া ক্রিকেটকে আরো বেশি আকর্ষণীয় করার কোনো উদ্যোগ গ্রহণ করেন? সবচেয়ে বড় কথা, ডোমেস্টিক ক্রিকেটে যারা পারফর্ম করেন, তারা কি সবসময় বাংলাদেশ জাতীয় দলে আসতে পারেন? বাংলাদেশ দলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন সৌম্য সরকার। সৌম্য সরকারের আ ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আসলে কি? বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা কোন ক্রাইটেরিয়ায় জাতীয় দলে চান্স পান? এই বিষয়গুলো আসলে বিশ্লেষণ করার আ সময় এসে গেছে। আমাদের ওয়ানডে ক্রিকেটে আমাদের ঘরোয়া ক্রিকেট হচ্ছে একটি, সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তো ঢাকা প্রিমিয়ার লিগ আমরা যেভাবে আয়োজন করি, একসময় ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই কিন্তু আমরা আন্তর্জাতিক ক্রিকেটে এন্ট্রি করেছি। এটা আপনারা সবাই জানেন। ৯০-এর দশকের মাঝামাঝি সময় আমাদের এই ঢাকা প্রিমিয়ার লিগের খেলা, কম্পিটিশন এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে আইসিসি কিংবা আন্তর্জাতিক ক্রিকেট বিশেষজ্ঞদেরও সেটা মুগ্ধ করেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ যখন ৯৬ সালের শেষের দিকে বা ৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস পায়, আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ বাংলাদেশের যখন আসে, তার আগে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ বা বাংলাদেশের ওয়ানডে টুর্নামেন্টেই, ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টেই সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। আবাহনী মোহামেডান, মোহামেডান বিমান বা আবাহনী বিমান এই ধরনের ম্যাচগুলোতে সে সময় ৩০-৪০ হাজার দর্শক অনায়াসেই স্টেডিয়ামে উপস্থিত থাকতেন এবং তারা খেলা উপভোগ করতেন এবং ক্রিকেটাররা প্রচণ্ড কম্পিটিটিভ ক্রিকেট খেলতেন ঘরোয়া আসরে। যেটার ফল আমরা পেয়েছি আমাদের আ আইসিসি ট্রফি, যেটা ৯৭ সালে হয়েছিল। এরপরে কিছুদিন আমরা সেই কম্পিটিটিভনেস এর ফল কিন্তু আমরা পেয়েছি। ২০০০ সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, তারপর থেকে আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাকে কেন জানি খুব অবহেলার সঙ্গে দেখা শুরু হলো। আমরা ১ম শ্রেণীর ক্রিকেট চালু করলাম, কিন্তু সেটা হয়ে গেল পিকনিক ক্রিকেট। আমাদের ওয়ানডে, ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট কিংবা আমাদের ১ম শ্রেণীর যে ২ টি টুর্নামেন্ট হয় জাতীয় লিগ এবং বিএসএল, সেই ২ টি আসরে অনেক সময় আমাদের জাতীয় দলের শীর্ষ ক্রিকেটাররাও অংশগ্রহণ করেন না। তারা নানা অজুহাত দিয়ে এই টুর্নামেন্টগুলা স্কিপ করেন। তো ঘরোয়া ক্রিকেটের দিকে আমাদের যেখানে মনোযোগ এত কম, সেখানে আমরা কিভাবে আশা করব যে আমাদের জাতীয় দল আউট অফ নোহোয়্যার আন্তর্জাতিক ক্রিকেটে যে আমাদের ক্রিকেটাররা ভালো করবে? এই বিষয়গুলো আসলে ভেবে দেখার, সিরিয়াসলি ভেবে দেখার সময় উপস্থিত বলে আমি মনে করি। আ নয়তো আমাদের ক্রিকেট যেভাবে চলছে বা যে গতিতে চলছে, তাতে জিম্বাবুয়ে বা কেনিয়ার ভাগ্য বরণ করাটা অস্বাভাবিক কিছু হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ।